2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই করোনা পরিস্থিতিজনিত কারণে যে শিক্ষায় বিপর্যয়, অর্থাৎ দীর্ঘদিন স্কুল বন্ধ, ক্লাস না হওয়া, অথচ পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হতেই হবে। তাই তোমাদের কথা মাথায় রেখে খুব সম্প্রতি একটি ঘোষণা হয়েছে, প্রত্যেকটি বিষয়েই কিছু কিছু চ্যাপ্টার সেগুলো বাদ দেওয়া হয়েছে, মানে গোটা সিলেবাস থেকে কিছুটা অংশ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে ভার বা বোঝা সেটা কিছুটা লঘু করা হয়েছে। তো আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ে, এই নতুন সিলেবাসে কি দাঁড়ালো। ইতিহাসে দশম শ্রেণীতে 8টি অধ্যায় ছিল মোট। 8টি অধ্যায়ের মধ্যে আমরা নতুন সিলেবাস যে ঘোষণা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম 5টি অধ্যায়কে রাখা হয়েছে, বাকি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 3টি অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 3টি অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তাহলে এই 5টি অধ্যায় থেকেই যা কিছু প্রশ্ন আসবে, এবার সে প্রশ্নের প্যাটার্ন বা মডেল আগে যেমন হতো সেরকমই হবে, নাকি নতুন কিছু মডেল চেঞ্জ হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এটা তো নিশ্চিত যে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের বা 8 নম্বরের এই যে প্রশ্নের মান, এগুলো তো থাকবে। তো সেইটা কোন গ্রুপ হবে বা কোশ্চেনের নতুন মডেল কী হবে সেটা আমরা পরে জেনে নেব। এখন আমাদের প্রিপারেশনের জন্য এই 5টি অধ্যায়কে গুরুত্ব দিতে হবে। তো আমরা একটা একটা করে অধ্যায় আবার রিভাইজ করা শুরু করব। তো প্রথম অধ্যায় নিয়েই আজকে মূলত আলোচনা করব। এই প্রথম অধ্যায়টা যখন সমস্ত সিলেবাস জুড়ে পরীক্ষাটা হতো, তখন কিন্তু ইতিহাসের এই প্রথম অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসতো অনেক বেশি, বড় প্রশ্ন সেভাবে কোনো বছর আসেনি। 2017 সালে একটি বড় প্রশ্ন এসেছিল নারী ইতিহাস সম্পর্কে, বাকি 18, 19, 20 প্রত্যেক বছরই কিন্তু এই অধ্যায় থেকে 1 নম্বর 2 নম্বরের শর্ট কোশ্চেন এসছে। এবছর যেহেতু সিলেবাসটিকে শর্ট করে দেওয়া হয়েছে, তাই এই প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের মধ্যে আশা করা যায়, যেহেতু এই অধ্যায়গুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন আসবে, তাই প্রথম অধ্যায় থেকে শর্ট কোশ্চেনের পাশাপাশি কিন্তু বড় প্রশ্ন আসারও সম্ভাবনা আছে। এই অধ্যায়টি যে বিষয়বস্তু সেটি আমি একটু সংক্ষেপে আগে বলে নিই। সেটা হচ্ছে চ্যাপ্টারটির নাম ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা এই অধ্যায়ের মধ্যে যে যে বিষয়গুলোকে কভার করা আছে সেটা হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস, আর তার সাথে খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, নাটক, পোশাক পরিচ্ছদ, যানবাহন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত আছে। আর একটি পার্ট আছে, সেটা হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। এই নতুন সামাজিক ইতিহাস একটা পার্ট, আর একটা হচ্ছে ইতিহাস চর্চার উপাদান, মানে যে উপাদানগুলোর সাহায্যে আমরা ইতিহাস লিখতে পারি, মানে ঐতিহাসিকগণ ইতিহাস লিখে থাকেন। তো সেটা আধুনিক কালের যে ইতিহাস লিখন পদ্ধতি, অর্থাৎ এই নতুন সামাজিক ইতিহাস অন্তর্ভুক্ত হওয়ার পরবর্তীকালে, তো সেখানে কোন কোন উপাদান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্র। তো এই দুটো মূলত হচ্ছে এই চ্যাপ্টারের পার্ট। তো প্রথম পার্ট সম্পর্কে একটু বলি। প্রথম পার্ট হচ্ছে যে নতুন সামাজিক ইতিহাস চর্চা। 1960-এর দশকের আগে পর্যন্ত যে ইতিহাস চর্চা, সেখানে সামাজিক ইতিহাস স্থান পেয়েছে, কিন্তু ব্যাপকভাবে সেখানে স্থান পায়নি। ব্যাপকভাবে স্থান পায়নি বলে সেখানে সামাজিক ইতিহাস বলতে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে যে রাজনৈতিক ইতিহাস, সামরিক ইতিহাস, কূটনৈতিক, অর্থনৈতিক ইতিহাস এই সমস্ত। কিন্তু 1960-এর দশকে বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপের ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশে কিন্তু এই চর্চাটা প্রবল হয়, যেটাকে আমরা আমাদের দেশে নিম্নবর্গের ইতিহাস চর্চা, রঞ্জিত গুহর হাত ধরে, তো সেগুলোও খুব জনপ্রিয় হয়েছিল। এখানে কিছু পত্রিকা সেগুলো গুরুত্বপূর্ণ, বা চিন্তাবিদ, তাদের চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন তোমার নিউ সায়েন্স যে গ্রন্থ, বা দ্য অ্যানালস নামে পত্রিকা, তো চিন্তাবিদদের মধ্যে হচ্ছে মার্ক ব্লক, লুসিয়ান ফেবর, তারপর হচ্ছে ভিকো, এদের যে চিন্তাভাবনা বা এই লেখনী, এই পত্রপত্রিকাগুলোর মধ্যে দিয়ে কিন্তু নতুন সামাজিক ইতিহাস সেটা আলোচনার মধ্যে যে বিষয়গুলো এবার উঠে এলো, সেটা হচ্ছে যে জনতার ভাবনা চিন্তা, নারীবাদী ধারণা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, গণসঙ্গীত, গণসংস্কৃতি এই সমস্ত। এবং তার সাথে সাথে এই খেলা, মানুষের জীবনযাত্রার সাথে, এই সামাজিক জীবনের সাথে যে অঙ্গীভূত যে বিষয়গুলো, যেগুলো এতদিন ইতিহাস চর্চায় স্থান পেত না, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চা, পোশাক পরিচ্ছদ, তারপর হচ্ছে তোমার স্থাপত্যের ইতিহাস,
ফটোগ্রাফি, শহরের ইতিহাস, স্থানীয় ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, নারী ইতিহাস, এই সমস্ত কিন্তু দিক এগুলো হচ্ছে সব সামাজিক ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রত্যেকটা পাঠ থেকেই আমাদের টিকা মতো প্রশ্ন আসতে পারে। এই নতুন সামাজিক ইতিহাস থেকে যে বিষয়গুলো সম্পর্কে বড় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে নারী ইতিহাস। ইতিপূর্বে 2017 সালে এসছে বললাম, তাহলে এটা তো অবশ্যই দরকারি। তার সাথে সাথে আরও যে বিষয়গুলো বড় প্রশ্ন হিসেবে দরকারি সেটা পরিবেশের ইতিহাস আসতে পারে, বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাস আসতে পারে, স্থাপত্যের বা স্থানীয় ইতিহাস এগুলোও আসতে পারে। তাহলে এখানে যা যা আছে সবটাই কিন্তু এই খেলা, খাদ্যাভ্যাস এগুলো বাদ দিয়ে পোশাক পরিচ্ছদ এগুলো বড় প্রশ্ন আসার সম্ভাবনা সেরকম নেই। কিন্তু শিল্পচর্চা, যানবাহন যোগাযোগ, আর হচ্ছে যে তোমার স্থানীয় ইতিহাস, আর পরিবেশ ইতিহাস, আর নারী ইতিহাস, এগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। আর বাকি এই খেলা, খাদ্যাভ্যাস এগুলো আমাদের চার্ট করে পড়তে হবে, যে খেলার ইতিহাস থেকে প্রথম খেলা কি, কোন দেশের জাতীয় খেলা, আমাদের দেশের জাতীয় খেলা কি, বা আমাদের দেশের খেলাধুলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা কোনগুলো, কোনো গ্রন্থ যদি থাকে যে খেলার ইতিহাস সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ কেউ লিখেছেন, এই সমস্ত, তো সেইগুলো একটু চার্ট করে শর্ট কোশ্চেনের জন্য করে রাখতে হবে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও তাই, কোন এলাকার কী খাদ্য গুরুত্বপূর্ণ, সেই খাদ্যগুলোর নাম বা খাদ্য সম্পর্কে কোনো গ্রন্থ যদি থেকে থাকে। তারপর হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ খাদ্য, যেমন সেই খাদ্যগুলোর আবিষ্কর্তা, যেমন রসগোল্লা কে আবিষ্কার করেছে, এরকম ধরনের কিছু প্রশ্ন। বা কোনো এলাকায় যেমন শক্তিগড়ের বিখ্যাত খাবার ল্যাংচা, বা ল্যাংচা কোথাকার বিখ্যাত খাবার, এরকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও ঠিক একইভাবে। এবার দ্বিতীয় যে পার্টটি থাকলো, সেই দ্বিতীয় পার্টটি বললাম যে ইতিহাস চর্চার উপাদান, অর্থাৎ যে উপাদানগুলির সাহায্যে, যে তথ্যগুলির সাহায্যে আধুনিক ইতিহাস চর্চা করা হয় বা ঐতিহাসিকগণ ইতিহাস রচনা করে থাকেন। তো সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যে সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্র। তো সরকারি নথিপত্র যেগুলো হয়, সরকারি নথিপত্র সাধারণত দু ধরনের হয়। মানে এগুলো কিন্তু সবগুলোই বড় প্রশ্ন আসতে পারে। এই উপাদান হিসেবে যে চারটে বললাম, চারটে উপাদান থেকেই বড় প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো এইভাবে আসতে পারে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো, বা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো, বা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব আলোচনা করো। তাহলে এই প্রশ্নগুলো যদি আসে, তাহলে সরকারি নথিপত্র সম্পর্কে আমি স্ট্রাকচারটুকু শুধু বলে দিই। সরকারি নথিপত্র সাধারণত হয় দু ধরনের, একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে গোয়েন্দা রিপোর্ট। সাধারণ অর্থাৎ সরকার কোনো আদেশ নির্দেশ জারি করেছে, সেগুলো হচ্ছে সব সাধারণ রিপোর্ট। আর গোয়েন্দা রিপোর্ট যেটা, সেটা হচ্ছে গোপন নথিপত্র, যেগুলো সাধারণ মানুষের কিন্তু নাগালের মধ্যে থাকে না। সেগুলো বিশেষ পারমিশন নিতে হয় কখনো কখনো, আবার কখনো কখনো, যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে অনেক তথ্য এখনও পর্যন্ত সেগুলো প্রকাশ্যে আসেনি। এছাড়াও বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলোর যে গোয়েন্দা রিপোর্ট থাকে, সেগুলো প্রকাশ্যে কখনো কখনো আনা হয় না। তো এই যে নথিপত্র, সেই নথিপত্রগুলো যেখানে রাখা থাকে, সেই জায়গার নাম হচ্ছে লেখাগার বা মহাফেজখানা। তো সেইখানে এগুলো রাখা থাকে, সেগুলো থেকে কিন্তু ইতিহাস রচনা করা যায়। বিভিন্ন যে ঘটনা, দুর্ঘটনা, সরকারের মনোভাব, কোনো বিদ্রোহের কারণ সম্পর্কে সরকার কী আঁচ করছে, সে সম্পর্কে যে সরকারি প্রতিবেদনগুলো থাকে, সেই সমস্ত ঘটনার ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু এই সরকারি নথিপত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আত্মজীবনী, স্মৃতিকথা, এখানে তোমাদের তিনটি একদম স্পেসিফিক উল্লেখ করে দেওয়া আছে আত্মজীবনী, স্মৃতিকথা। একটা হচ্ছে বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, আর সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা। তো এই গ্রন্থগুলোর সাহায্যে কিভাবে ইতিহাস রচনা করা যায়, বা কোন কোন ঐতিহাসিক ঘটনা এই গ্রন্থগুলোতে ফুটে ওঠে, বা অন্য কোনো আত্মজীবনী, স্মৃতিকথা সেগুলোর মধ্যে দিয়ে কীভাবে ফুটে ওঠে, বা আত্মজীবনী, স্মৃতিকথা থেকে ইতিহাস রচনা করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক সময় হয় কি, ধরো কেউ স্মৃতিকথা লিখছেন, তো স্মৃতি তো মানুষের ভুল হতেই পারে। তো সেখানে তিনি কিছু কি হয় না, কল্পনার আশ্রয় গ্রহণ করেন, বা তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তিনি একটি ঘটনাকে তার মতো করে ব্যাখ্যা করতে পারেন, সেখানে ব্যক্তিগত মত প্রাধান্য পায়। এইগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হয় মানে এখান থেকে ইতিহাস রচনা করার সময়।
চিঠিপত্রের ক্ষেত্রে তোমাদের এখানে একদম উল্লেখ করে দেওয়া আছে যে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহেরু চিঠি লিখেছিলেন। জওহরলাল নেহেরু যখন জেলে বন্দী ছিলেন, নৈনি জেলে বন্দী ছিলেন, তখন তিনি চিঠি লিখেছিলেন তার কন্যা ইন্দিরা গান্ধীকে। তো সেই চিঠিগুলি পরবর্তীকালে একটি গ্রন্থ হয়ে প্রকাশিত হয়। ইংরেজিতে তার নাম হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তো এই যে ভারতবর্ষের ইতিহাস, এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে মানব সভ্যতার বিভিন্ন দিকের কথা তিনি তার এই চিঠিগুলির মধ্যে দিয়ে কিন্তু তার কন্যাকে শেখানোর চেষ্টা করেছিলেন। তো সেইগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওইখান থেকে জওহরলাল নেহরুর যে চিন্তাভাবনা, যে তথ্যগুলো ফুটে উঠছে, সেগুলো ইতিহাস রচনার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর একটি উপাদান হচ্ছে সাময়িক পত্র এবং সংবাদপত্র। বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র, সেগুলোতেও বিভিন্ন কৃষকদের দুরবস্থা, জনগণের দুরবস্থা বলো, কি সরকারের গৃহীত নীতি, সেই নীতির কি প্রভাব পড়ছে, বা সরকারের নীতির বিরুদ্ধে মানুষের কি মনোভাব, সেই সমস্তগুলো কিন্তু এই সাময়িক পত্র এবং সংবাদপত্রগুলোতে ফুটে ওঠে। তাহলে এখানে একদিকে যেমন মানুষের বিভিন্ন সংস্কৃতির কথা, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কথা, সামাজিক জীবনের কথা ফুটে ওঠে, সেরকম রাজনৈতিক জীবনের কথা এই সংবাদপত্র বা সাময়িক পত্রগুলো থেকে জানা যায়। অর্থনৈতিক অবস্থা কোনো একটি সময়ের, সেই সময়ের কথাও কিন্তু কৃষকদের যে করুণ দুর্দশা, তো সেইগুলোও এই সাময়িক পত্র সংবাদপত্রগুলো থেকে জানা যায়। তো এটাও একটি প্রশ্ন আসতে পারে যে কীভাবে ইতিহাস চর্চার উপাদান হিসেবে সাময়িক পত্র সংবাদপত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর একটি প্রশ্ন প্রথমেই বলেছি যে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায়, আর এই নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বলে একটি প্রশ্ন আসতে পারে। তাহলে উপাদানগুলো থেকে 4টে উপাদান, একটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস থেকে প্রশ্ন, তাহলে 4টে একটা 5টা। আর টিকা হিসেবে নতুন সামাজিক ইতিহাসের মধ্যে অন্তর্গত বললাম যে নারী ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, আর পরিবেশের ইতিহাস, বিজ্ঞান চর্চার ইতিহাস, এগুলো টিকা হিসেবে করে রাখবে। আর বাকিগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে রেখে দিতে হবে। তো এইভাবে তোমরা প্রথম চ্যাপ্টারের প্রস্তুতি নাও। ইতিপূর্বে তো প্রথম চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়ে গেছে, তোমরা চ্যাপ্টারটা বুঝেও গেছো, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের ধারণাও আছে। আমি শুধু তোমাদেরকে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো বললাম। যে প্রশ্নগুলো তোমরা উত্তর নিজেরা করার চেষ্টা করো এবং সেগুলোকে তৈরি করে রাখার চেষ্টা করো, কারণ তোমাদের হাতে সময় খুব কম।